বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ১১৬ জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেফতার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্য। ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার হলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই ব্যারিস্টার তুরিন আফরোজকে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই ব্যারিস্টার তুরিন আফরোজের গ্রেফতার নিয়ে গোপন তথ্য। ১১৬ জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেফতার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা। আপনারা জানেন এই তুরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে তারপরে সেই রিপোর্ট জমা দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে। আমি সে নিয়ে বহুবার টকশো করেছি, প্রতিবাদ করেছি। বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম, মানে এক বাক্যে যারা আলেম, বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত, কওমি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, দরবার ভিত্তিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত, কিংবা জামাত, হেফাজত, চরমনাই ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা সম্পৃক্ত, এই সর্বঘরানার এক বাক্যে যারা ইসলামের মূল কাজ করছে বাংলাদেশে, তাদের মধ্য থেকে ১১৬ জনের নাম লিস্ট করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিলেন এই তুরিন আফরোজ এবং বিচারপতি মানিক। বিচারপতি মানিক ছিলেন সেই জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আর তুরিন আফরোজ ছিলেন সেক্রেটারি তথা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যে ২০২২ সালের ১১ই মে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর হাতে একটি শ্বেতপত্র তুলে দেন গণকমিশন, যেই গণকমিশনটার সদস্য সচিব হচ্ছেন এই তুরিন আফরোজ, এবং এই গণকমিশনের মূল দায়িত্ব পালন করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারম্যান হিসাবে। এবং তাদের ৫ সদস্যের একটা কমিটি সেখানে গিয়ে তখনকার সময় এই আলেমদের তালিকা তৈরি করে তাদের হাতে জমা দেন। কত বড় ধৃষ্টতা! চিন্তা করে দেখেছেন যে আলেমদের তালিকা, বাংলাদেশে আলেমরা এমন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে যে আলেমদেরকে জঙ্গি, সন্ত্রাস বিভিন্ন নামে বেনামে দিয়ে তাদের এগুলোকে উৎসাহ যোগাচ্ছে এই আলেমরা। এগুলো বলে বাংলাদেশের আলেমদের তালিকা করলো কোন সময়? আওয়ামী লীগের ২০২২ সালে। তো যেই আওয়ামী লীগ এই কার্যক্রম আপনার করলো, যেই আওয়ামী লীগের সময় এই তালিকাগুলো হলো, সেই আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয়েছে, দুষ্কৃতি হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, কোনো কিছু বাদ যায় নাই। তারা আবার ১১৬ জন আলেমের নামে শ্বেতপত্র প্রকাশ করে। দেখেন, জঙ্গি ও অর্থায়নে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টের অভিযোগে, মানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট নাকি আলেমরা করে, অথচ আলেমরা বাংলাদেশে না থাকলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিই তো রক্ষা হতো না। আমরা ঈদের নামাজে যাই, আমরা জুমার নামাজে যাই, প্রতিটা মুহূর্ত যে খুতবাগুলো শুনি, তার মানে কি? আমরা সেখানে কি শুনি? সুশৃঙ্খলভাবে চলতে হবে, দেশকে ভালো রাখতে হবে, ধর্ম পালন করতে হবে, কর্মময় জীবন গঠন করতে হবে, পরিবারে শান্তি রাখতে হবে, সমাজটাকে বিনির্মাণ করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। এই আলোচনাগুলো যারা করেন তারা হয়ে গেলেন কি? জঙ্গি, অর্থায়ন ও দেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টকারী। এই ছিল আওয়ামী লীগের সময় ট্যাগিংয়ের রাজনীতি। এবং তারা সেই সময় একটা ওয়াইজিনদের তালিকা প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশনে জমা দেয়, এবং সেটা দেয় ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। মানে তারা একটা গণকমিশন করেছে, তাও আবার কি মৌলবাদী সন্ত্রাস, এই মৌলবাদী সন্ত্রাস নাম লাগিয়ে তাদের মাধ্যমে একটি, মানে তাদের বিরুদ্ধে একটি গণকমিশন তারা বানিয়েছে। আবার কারা? ঘাতক দালাল নির্মূল কমিশনের সমন্বয়ে। আপনারা জানেন এই ঘাদানিক নিয়ে অনেক বক্তব্য আছে। এরা সবগুলো হচ্ছে মুরগি চোর, এগুলো সবগুলো হচ্ছে যুদ্ধাপরাধী। এরা কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো নাম কামালা কোনো ব্যক্তি ছিলেন না। তারা প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। তারা এসে আলেম ওলামার বিরুদ্ধে
লেগে গেলেন এবং আলেমদের তালিকা তৈরি করলেন। এবং মজার বিষয় কি, বাংলাদেশের এই জঙ্গি অর্থায়ন এগুলো নিয়ে 2200 পৃষ্ঠার তৎকালীন সময় 2200 পৃষ্ঠা তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে। তার মধ্যে 760 এবং 761 নম্বর পৃষ্ঠায় এই 116 জনের নাম আবার উল্লেখ করে দিয়েছে যে এরা হচ্ছে এই জাতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এদেরকে ব্যান্ড করতে হবে, তথা তাদের নামের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে দুদক তাদের কাছে যাতে তাদের আয়ের উৎস দেখে, তাদের কার্যক্রম বন্ধ করে, তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশনে যায়, এই কাজ তারা শুরু করেছিল। আমি তৎকালীন সময় টকশোতে বলেছিলাম যে বাংলাদেশে এই যে তুরিন আফরোজ, তারপরে আপনার কালামানিক, এরা এই টাকা কোথায় পেল? এই 2200 পৃষ্ঠার যে ওয়ার্ক করেছে, এই ওয়ার্কেরই তো তদন্ত করা উচিত। তাকে কোন এজেন্সি এই টাকাটা দিল? আলেমদের বিরুদ্ধে আপনি যে তালিকা করলেন, আপনি কওমি মাদ্রাসায় গেলেন, তারা বলেছেন যে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছে, সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছে। তোমাকে প্রথম কথা হচ্ছে তোমার কে অধিকার দিয়েছে কওমি মাদ্রাসাগুলোতে ভিজিট করার? তোমাকে কে অধিকার দিয়েছে আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আলেম ওলামার জায়গাগুলো ভিজিট করার? তুমি কার ভিত্তিতে এই তদন্ত কমিশন গঠন করেছো? বাংলাদেশে চুরি হলে, ডাকাতি হলে, সন্ত্রাসী হলে, চাঁদাবাজি হলে তদন্ত কমিশন হয়, হলে সেটা রিপোর্ট প্রকাশ হয়, 2200 পৃষ্ঠার হয়। কিন্তু আলেমরা, বাংলাদেশের সুবক্তা যারা বাংলাদেশের ভালো মানুষ ছিলেন, তাদের তালিকা করতে ওনারা কমিশন গঠন করে হাজারো প্রতিষ্ঠান ভিজিট করেছে। তারপরে এই যে 2200 পৃষ্ঠার একটা বিশাল রচনা সমগ্র রেডি করলেন, এটার মধ্যে যে এত বড় তালিকা করলেন, এই টাকা পাইলেন কোথায়? জবাব তারা দিতে পারে নাই। এই তুরিন আফরোজ হচ্ছে সেই তুরিন যে তার আপন মাকে ঘর থেকে বের করে দিয়েছিল। পত্রপত্রিকা আছে, সার্চ করে দেখেন। সংসারে শান্তি নাই, অশান্তির মূল এরা হচ্ছে কালামানিক, এই মানিকের সাথে হচ্ছে এদের সম্পর্ক। এই তুরিন আমার ভয়তে টকশোতে তখন আসে নাই, 2টা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, সেখানে তিনি উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেছিলেন যে ডক্টর ফয়জুল থাকলে সেখানে যাবে না। নিশ্চয়ই আপনারা সেই সময়কার টকশো লাইভগুলো দেখেছেন। আমি স্পষ্ট প্রতিবাদ করেছিলাম যে আলেম সে যে ঘরানার হোক, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে কেউ যেতে পারবে না, কারণ তারা এই দেশের সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসেবে যদি কিঞ্চিত পাওয়া যায়, তাই আলেম কি পাওয়া যায়? আমি বলছি না যে আলেম মানে একেবারে নিষ্কুলুষ, তার কোনো ভুল নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। কিন্তু যেই অভিযোগে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, এই ভুলগুলো তো আলেমদের মধ্যে নাই। এই ভুলগুলো তো মিথ্যা। তারা তো জঙ্গিবাদ তৈরি করে না, তারা তো জঙ্গির অর্থায়ন দেয় না, তারা তো সন্ত্রাসবাদ করে না, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার আগে তারাই মিছিল করে। এই যে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আলেমরা কথা বলে, প্রত্যেকটি। গতকালকের মিছিল হয়েছে কোনো এক জায়গায়, আওয়ামী ষড়যন্ত্রকারীরা চুরি চারামি করতে চেয়েছে, আলেমরা প্রতিবাদ করেছে, সবাই বলেছে গ্রেপ্তার করো। বাংলাদেশের যে কোনো ইস্যুতে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেমরা মাঠে নামে। এই 5ই আগস্টের পূর্বেও আলেমরা মাঠে নেমেছে, ফ্যাসিবাদের পতনের জন্য আলেমরা মাঠে নেমেছে। আলেমের কি স্বার্থ আছে? তারা কি মন্ত্রিত্ব চায় না, এমপিত্ব চায় নাকি? তারা কি জন্য? কিছুই না, তারা চায় শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। সেই আলেমদের বিরুদ্ধে এই তুরিন আফরোজরা বিশাল ভলিউম তৈরি করে তারপরে এরকম করে রিপোর্ট করেছে। সেই তুরিন আফরোজ গতকালকের গ্রেপ্তার হয়েছে। এই তুরিন আফরোজকে গ্রেপ্তারের জন্য আমি আহ্বান জানিয়েছিলাম আওয়ামী লীগের আমলে। এরা সমাজের কীট, বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটি মূল কাজ হচ্ছে এই তুরিনদের কাজ। এই তুরিনরা যতদিন থাকবে ততদিন বাংলাদেশে কোনো শান্তি আসবে না। এই কালামানিকরা যতদিন থাকবে বাংলাদেশে কোনো শান্তি আসবে না। তুরিন এবং কালামানিকদেরকে যেখানে পাবেন সেখান থেকে অ্যারেস্ট করে আপনার দেওয়া উচিত। এখন 2জনই জেলে, কিন্তু এদেরকে আরও আগেই দেওয়া উচিত ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় সেটা আমরা পারিনি কেন? আওয়ামী লীগ এমন একটি সংগঠন ছিল, তারা এরকম করে গুপ্ত অনেক সংগঠন দাঁড় করিয়ে তাদের মাধ্যমে আলেম ওলামার মধ্যে বিভাজন তৈরি করতো, আলেমদেরকে জেলের মধ্যে রাখতো। বহু আলেম তৎকালীন সময় 116 জন আলেমের মধ্যে অনেক আলেম তখন জেলে ছিল, তাদের নাম পর্যন্ত এখানে প্রকাশ করেছে। এমনকি এই আলেম যে প্রকাশ করেছে, আমি অবাক হয়েছি। আলেমের মধ্যে অনেক আলেম আছে যারা মূলত যেই আলেমদেরকে আওয়ামী লীগ চোখে দেখতে পারে না সেটা না, তার বাহিরেও কিছু আলেম। তার মানে দাঁড়াচ্ছে যে এটা একটা বিদেশি সংস্থার কাজ। আলেম বলতেছে যেহেতু ইসলামের কথা বলবেই, হোক না একটু জামাত বিরোধী, হোক না একটু অন্য কিছু, তারপরেও সে যেহেতু ধর্মের কাজ করবে, ওর নাম তালিকায় রাখা দরকার, ওকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তার মানে কি দাঁড়ালো? যে আলেম দাড়ি টুপি ছিল ওদের টার্গেট। ওদের টার্গেট কোনো ব্যক্তি গোষ্ঠী ছিল না। চরমনায়ের পীরের নাম সহ, কামাল উদ্দিন জাফরি সাহেবের নাম সহ, কওমি বড় বড় হক্কানি আলেমদের নাম সহ এদের নাম এখানে প্রকাশ করেছে। 116 জনার, পড়তে গেলে লম্বা নাম, এটা আমি পরে সময় নষ্ট করতে চাই না। আমি যে কারণে বলতে চাই যে আজকের এই ধরনের একটি
চরম মাত্রার ধৃষ্টতাকারী সেই নারী ব্যারিস্টার তুরিন আফরোজ গতকালকে গ্রেফতার হয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, এই তুরিন আফরোজের কোনো জামিন হবে না। তুরিন আফরোজের সকল অন্যায় সামনে নিয়ে আসেন। আপনারা দেখেছেন যে বাংলাদেশে ধর্ম অবমাননার জন্য দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করা হয়, অথচ যিনি 54 বছর পর্যন্ত মাহফিল করেছে, তাফসির মাহফিল, ধর্ম রক্ষার জন্য, তারপরে তাকে জেলের মধ্যেই মৃত্যুবরণ করতে হয়েছে। আজকের এভাবে করে আলেমদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, শাহবাগ তৈরি করেছে, সমস্ত জায়গায় সমস্ত ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার করেছে। অতএব আমাদের উচিত কি? আমাদের উচিত সকল ষড়যন্ত্রবাজদের মুখোশ উন্মোচন করে দেয়া এবং এই ষড়যন্ত্রবাজদেরকে এখন গ্রেপ্তার করা, গ্রেপ্তার করিয়ে তাদেরকে জেলে নেওয়া, জেলে নিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি তাদের হাতে বুঝিয়ে দেয়া। নিশ্চয়ই আপনাদের মনে আছে কি দুর্বিষহ জীবন গিয়েছে। আলেমদেরকে গ্রেপ্তার করতো হাতে বেরুয়া, মাথায় হেলমেট, পায়ের সাথে কি বলে রড বেঁধে দিয়ে তারপরে গ্রেপ্তার করত এবং তাদেরকে অন্যায়ভাবে জঙ্গি সাজিয়ে জেলের মধ্যে রাখত। আর আজকের তরুণরা এখনো হেসে বেড়ায়, এখনো ওদের সকল ষড়যন্ত্রবাজরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে, চলছে, প্রতিদিন চলছে। আমাদের তাহলে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে সেখান থেকে এখন এই মানুষদেরকে গ্রেপ্তার এবং আইনের মাধ্যমে আনার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা কারো উপরে অন্যায় জুলুম চাপিয়ে দিতে চাই না, কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করেছিল, যারা শাহবাগ তৈরি করেছিল, যারা আলেমদেরকে বিনা বিচারে হত্যা করেছিল, তাদেরকে তো আর মুক্তি দেয়া যায় না। অতএব এই পরিবারের হক ঠাকানো মানুষ, এই যারা সমাজে বিশৃঙ্খলা মানুষ, তাদেরকে সরকার দ্রুত গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় আনবে, সেটা আমি প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে চাঁদাবাজির প্রোপাগান্ডা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল প্রথম আলো। আমি অনুরোধ করব দর্শক, জামাত শিবিরের সমর্থক যারা আছেন, আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে প্রত্যেক জনগণকে শোনার সুযোগ করে দিন। শিবিরের চরিত্র হননে পরিকল্পিতভাবে নেমেছে প্রথম আলো। হঠাৎ করে আমরা দেখছি জুলকারনাইন সায়েরের মতো লোক, সাইফুর সাগর ফেস দ্য পিপুলের তার মতো লোক বলছে যে না, এটা দুঃখজনক, শিবিরের কাছ থেকে আমরা এটা আশা করিনি, তদন্ত হোক, ব্যবস্থা নেওয়া হোক, এটা হতে পারে না, শিবির চাঁদাবাজি শুরু করেছে, সবাই ধরে নিয়েছে। মানে এমন একটা ভাব যে প্রথম আলো একেবারে বাইবেল, আসমান থেকে রিভিল হয়েছে। প্রথম আলো রিপোর্ট করেছে শিবির চাঁদাবাজি করছে এবং চাঁদা না পেয়ে মারধর করেছে, এটা কি মিথ্যা হতে পারে? সবাই সত্য ধরে নিয়েছে। আচ্ছা, প্রথম আলোকে আপনি বিশ্বাস করেন কেন? প্রথম আলো কি? তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বানিয়েছে, 10% বানিয়েছে, ভয়ঙ্কর দুর্নীতিবাজ বানিয়েছে, সেই তারেক রহমানকে এখন পাম দেয়। অতএব প্রথম আলো কি এটা আপনি জানেন না? প্রথম আলো জঙ্গি নাটক করেছে, হাসিনার সমস্ত প্রজেক্টের অংশীদার ছিল, এটা আপনি জানেন না? তো প্রথম আলোর রিপোর্ট আপনি বিশ্বাস করেন কেন? এই রিপোর্ট মিথ্যা, ধরা পড়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। এবং রিপোর্টের শব্দচয়ন দেখলেই বুঝবেন, যারা জামাত শিবির সম্পর্কে জানেন, যে কত বড় মিথ্যাচার শিবিরের বিরুদ্ধে। শিবির কোনো চাঁদাবাজি করেনি, শিবির কোথাও চাঁদাবাজি করে না, কোনো মারধরের ঘটনা চাঁদাবাজি কেন্দ্রিক বা শিবিরের সাথে ওরকম ঘটেনি, এটা মিথ্যা কথা। তো দর্শক, ধরা পড়েছে, বেশিক্ষণ লাগে নাই, অল্পের মধ্যেই প্রথম আলো ধরা পড়েছে। শিবিরের বিজয়, শিবিরের নৈতিক বিজয়। শিবির চাঁদাবাজি করে না। চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে। বাবারে, মানে একবার টেম্পোস্টান পার্টি যেরকম করে ওইরকম শিবিরকে বানিয়ে দিয়েছে। কিন্তু যার রেফারেন্সে প্রথম আলো রিপোর্ট করেছে যে ব্যাংকের ম্যানেজার বলেছে যে চাঁদা না পেয়ে এই ঘটনা, কিন্তু সেই ব্যাংক ম্যানেজার ভিডিও বার্তা দিয়েছে যে না না না, এরকম চাঁদার কোনো ঘটনা ঘটেনি, এটা অন্য একটা বিষয়, ভুল বোঝাবুঝি, আমরা এটা সমাধান করছি। মানে প্রথম আলো মিসকোট করেছে ব্যাংক কর্মকর্তাকে, প্রোপাগান্ডা চালিয়েছে, শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। ব্যাংক কর্মকর্তার ওই ব্যাংকের ম্যানেজারের ভিডিও বার্তার মাধ্যমে প্রথম আলোর রিপোর্ট মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি দাবি করেছেন না, এখানে শিবির কোনো চাঁদাবাজি করেনি, চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটেনি। আর শিবির চাঁদাবাজি করবে আর চাঁদা না দিলে মারধর করবে, এটা কি বিশ্বাসযোগ্য? শিবিরের রাজনীতি সম্পর্কে যারা জানেন, এই ধরনের কোনো সিস্টেম নেই, এ ধরনের কোনো প্র্যাকটিস শিবিরে নেই। রিপোর্টের ধরন দেখেন, তাহলেই বুঝবেন যে প্রথম আলো কতটা মিথ্যাবাদী। নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে চাঁদা ব্র্যাকেটে এয়ানত। আচ্ছা, আমরা চাঁদা বলতে যা বুঝি, হ্যাঁ, চাঁদা এয়ানত এগুলো সিনোনিমাসলি ব্যবহার করা যায়, সিমিলার মিনিং হয়, কিন্তু আমরা চাঁদা বলতে কি বুঝি? আমাদের রাজনীতিতে যখন আপনি লিখবেন যে চাঁদাবাজি,
চাঁদা না পেয়ে, তখন কি? এটা এক্সটর্শন, মানে আপনি জোর করে যে আপনাকে দিতে হবে। আর শিবিরের এয়ানত জিনিসটা তো সম্পূর্ণ আলাদা, সেটা শুভাকাঙ্ক্ষী বা কর্মী বা তাদের সাবেক জনশক্তিরা দেয়, এবং তার একটা হিসাব থাকে, তার একটা ভাউচার থাকে যে আপনি 200 টাকা দিয়েছেন, মাস শেষে সে নিজে খুঁজে দিয়ে দেয় বা তার কাছে আনতে যায়। তো শিবিরের এয়ানত আর প্রচলিত অর্থে আমরা যেটাকে চাঁদা বুঝি, এই দুইটা কি এক? আর শিবিরকে এয়ানত না দিলে শিবির মারবে। যারা শিবির করেছেন বা শিবির সম্পর্কে জানেন, এটা কল্পনা করতে পারেন? এটা বরং অনুরোধ করে, বুঝিয়ে শুনিয়ে নেওয়ার চেষ্টা করে, না দিলে কিচ্ছু না, কিচ্ছু করার নেই, এ ধরনের কোনো সিস্টেমই নেই। অথচ এই চাঁদা ব্র্যাকেটে এয়ানত মিলিয়ে ফেলেছে। এয়ানত আর চাঁদা, আপনি যদি ইংরেজিতে এক্সটর্শন আর এই যে অনুদান বা তারা যে মাসিক এয়ানত নেই, দুইটা কিছুতেই এক নয়। অথচ প্রথম আলো এখানে এক করে ফেলেছে, এখানেই তাদের ধোঁয়াশা। প্রত্যেকটা পরতে পরতে জালিয়াতি প্রথম আলোর। না পেয়ে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সড়কে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সকাল 10:15টার দিকে মাধবদী পৌরসভার ইসলামী ব্যাংকের শাখা সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা তার সহকর্মীর দাবি, হামলাকারীর ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় কর্মী এবং স্থানীয় জামাত নেতার অনুসারী। দেখেন, এখানে আরেকটা জালিয়াতি। যারা জামাত ইসলামী রাজনীতি সম্পর্কে জানেন, স্থানীয় জামাত নেতার অনুসারী মানে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে প্রথম আলোর এই রিপোর্ট, যে জামাতে 2-3টা গ্রুপ থাকে বিএনপির মতো, এবং শিবিরের ছেলেরা যে কোনো একটা গ্রুপ করে। কি অদ্ভুত এবং উদ্ভট লাগছে না? জামাতে কিংবা শিবিরে এই ধরনের কোনো প্র্যাকটিস নেই। বিশেষ জামাত নেতার বিশেষ কোনো অনুসারী শিবির গ্রুপ, এটা অসম্ভব। শিবির জামাতের লেজুর ভিত্তিক সংগঠন নয়। হ্যাঁ, কমন ইন্টারেস্টের জায়গায় তারা একসাথে কাজ করে, কিন্তু বিশেষ কোনো জামাত নেতার অনুসারী এই সিস্টেমই নেই। এটা একদম মিথ্যাচার। এটা শিবির জামাত সম্পর্কে যারা জানেন তাদের কাছে খুবই অড লাগবে যে এটা কেমন কথা, যে স্থানীয় এক জামাত নেতার অনুসারী আবার শিবির কর্মী। আচ্ছা, শিবির কর্মীরা কি এয়ানত নিতে যায়? কর্মীদের অনেক সময় নিয়ে গেলেও এয়ানতটা নিতে যায় বেসিক্যালি মিনিমাম সাথী। তো এখানে আবার শিবির কর্মী আবার এক জামাত নেতার অনুসারী বানিয়ে দিয়েছে। তা জামাতে গ্রুপিং আছে, কি গ্রুপিং আছে একটু বিশেষভাবে খোঁজ নিয়ে প্রমাণ করুন। তো এই রিপোর্ট যে মিথ্যা, এটা জামাত শিবিরের লোকজন বা যারা জামাত শিবির বুঝেন, আশা করি তাদেরকে বুঝাতে পেরেছি। আর অন্য যারা, তারাও একটু চিন্তা করে দেখেন, এটা একদম অসত্য। আহত ব্যাংক কর্মকর্তার নাম মোহাম্মদ সেলিম মিয়া, 43, 16 বছর ধরে ইসলামী ব্যাংকে চাকরি করছেন। মাধবদী পৌর শাখার বিনিয়োগ বিভাগের লোন সেকশনের প্রধান। শাখাটি তিনি 5 মাস ধরে কর্মরত রয়েছেন। মারধরের শিকার হওয়ার পর সেলিম মিয়া বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বর্ণনা দিয়ে মাধবদী পৌর এলাকা শাখার একাধিক কর্মকর্তা জানান, 27 মার্চ সকালে ওই ব্যাংক ছাত্র শিবিরের 9 থেকে 10 জন কর্মী চাঁদা নিতে আসেন। দেখেন, চাঁদা বলতে যেহেতু প্রথম হলো এয়ানত বুঝিয়েছে, শিবির যদি কোথাও এয়ানত নিতে যায়, আমি জামাত শিবির সম্পর্কে যা জানি, অনেক অনেক বিষয় আছে যে আমিরে জামাতও জানেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও জানেন না, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি। শিবিরের অনেক মেকানিজম এগুলো তিনি জানেন না, হয়তোবা শুনেছেন, আমি দেখেছি। তো এয়ানত কিভাবে নিতে যায়? 9-10 জন এয়ানত নিতে যায়। ভূগোল বুঝান জনগণকে। শিবিরে এয়ানত নিতে যায় 2 জন, সর্বোচ্চ 3 জন। আর ব্যাংকের মধ্যে 9-10 জন ঢুকবে, এরকম কোন প্র্যাকটিস কালচার শিবিরে কোথাও নেই। অতএব এটা মিথ্যা। 9-10 জন কর্মী চাঁদা নিতে যায়, এয়ানত নিতে যায়, উদ্ভট কথা, মিথ্যা কথা। এ ধরনের প্র্যাকটিসই নেই। এদের আগ মুহূর্তে হয় ওই দিন ভিড় ছিল ব্যাংকে। এ সময় ভিড় ঠেলেই চাঁদা তুলতে শুরু করেন তারা। ভিড় ঠেলে চাঁদা তুলতে শুরু করেন শিবিরের। অথচ চাঁদা তোলেন কিভাবে? তারা 2-3 জন বা 2 জন 1 জন, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকে 1-2 জন ঢোকেন। 2 জন ঢোকার প্র্যাকটিসটা বেশি। তারপরে দাঁড়িয়ে থাকেন। যখন তার কাজ শেষ হয় তখন ভাই একটু আসছি, দাঁড়িয়ে থাকেন। অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টাও বসিয়ে রাখে। বেশিরভাগ সময় ব্যাংকে যদি এয়ানত উঠাতে যায় 1-2 ঘন্টা বসিয়ে রেখে যখন লাঞ্চ ব্রেক দেয় তখন ফাঁকে কিছু টাকা এয়ানত হিসেবে যারা দেয় তারা দেয়, তারপরে টাকাটা নিয়ে তারা চলে আসে। এটা হচ্ছে প্র্যাকটিস। আর এখানে কি বলছে যে 9-10 জন ভিড় ঠেলে তারা চাঁদা উঠাতে যায়। মানে কি উদ্ভট রিপোর্ট। এ সময় ভিড় ঠেলে চাঁদা তুলতে শুরু করেন তারা। এক পর্যায়ে তারা সেলিম মিয়ার ডেস্কে গেলে তিনি তাদের বলেন, আপনারা এভাবে কালেকশন না করে এক জায়গায় বসেন। এ সময় তিনি একজন কর্মকর্তাকে চাঁদা তুলে দেওয়ার দায়িত্ব দেন। বিষয়টি শিবির কর্মীদের পছন্দ হয়নি। ওরে বাবার, মানে শিবিরকে একদম ছাত্রলীগ ছাত্র দলের মতো উপস্থাপন করতে চাচ্ছে প্রথম আলো। এটা উদ্ভট। কর্মকর্তা জানান, এই দিন বিকালে মাধবদী পৌর জামাতের আমিরুল ইসলামের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা আবার ব্যাংকে আসেন। এই সময় ওই নেতা শাখা ব্যবস্থাপক ম্যানেজার আবু সাইদকে বলেন তার কক্ষে যেন সেলিম মিয়াকে ডেকে আনা হয়। ব্যবস্থাপকের কক্ষে ঢোকার পর কোনো কিছু না শুনেই সেলিমকে আক্রমণ করে কথা বলতে থাকেন জামাত শিবিরের লোকজন।
এক পর্যায়ে সেলিম মিয়ার হাত পা কেটে ফেলার হুমকি দেন তারা, প্রতিবাদ করেন ব্যবস্থাপক। ওরে বাবা, হাত পা কেটে ফেলার হুমকি দেন জামাতের লোকজন। মানে এটা স্বাভাবিক কমন সেন্স কি এটা বিশ্বাস করে? যারা জামাত শিবির জানেন তারা অ্যাটলিস্ট বিশ্বাস করবেন না। এ ঘটনার জের ধরেই আজ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্যাংক কর্মী সেলিম মিয়া। প্রথম আলোকে তিনি বলেন, ওই দিন হুমকি দেওয়া শিবিরের 10-12 জন নেতাকর্মী তার যৌথভাবে পথরোধ করেন এবং টেনে হিঁচড়ে পাশের গলিতে নিয়ে যান। সেখানে তারা উপর্যুপরি কিলঘুষি লাঠির আঘাত করতে থাকেন। তারা কয়েক ব্যক্তি দূর থেকে দৃশ্য দেখলে তারাও এগিয়ে আসেননি। এক পর্যায়ে এত পাওয়ারফুল কেউ এগিয়ে আসেননি। এক পর্যায়ে চিৎকার শুনে দুজন সহকর্মী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এরপর সেলিম মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং নরসিংদী সদর হাসপাতাল জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। সেলিম মিয়া জানান, হামলাকারী প্রায় চাঁদা তুলতে আসেন, তাই নাম জানা না থাকলেও তাদের চেনেন। তিনি বলেন, দুজন সহকর্মী এগিয়ে না এলে আজ কি হতো জানি না। মানে দুনিয়ার কোনো মিডিয়া রিপোর্ট করতে আসলো না, ওদের এই ধরনের ঘটনা সব মিডিয়ার রিপোর্ট হিসেবে আসার কথা, কিন্তু প্রথম আলো জানলো, শুধু প্রথম আলোর নজরে এটা পড়লো, আর প্রথম আলোর কাছেই ওই সেলিম মিয়া এটা পৌঁছাতে পেরেছেন। এগুলো সব পরিকল্পিত, উদ্দেশ্যমূলক। শিবির নেতাকর্মীরা চাঁদা না পেয়ে ঘটনা ঘটেছে বলে জানান ব্যাংক শাখা ব্যবস্থাপক আবু সাইদ। অথচ মিথ্যা কথা, এই আবু সাইদ স্পষ্ট ভিডিও বার্তা দিয়েছেন এখানে চাঁদার কোনো ঘটনা ঘটেনি, এটা অন্য একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি। তিনি বলেন, সম্প্রতি 3 জন জামাত নেতা সহ 40 জনের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা করায় তারা ক্ষুব্ধ ছিলেন। মিথ্যা কথা, বিষয়টি হেড অফিস ও জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানা জামাতের আমিরকে জানানো হয়েছিল। সব জায়গা থেকে বলা হচ্ছে ঈদের ছুটির শেষে বিষয়টা দেখবেন, এর মধ্যে ঘটনা ঘটে গেল, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছে। অথচ এই আবু সাইদ বলছে না না এগুলো চাঁদাবাজির কোনো সম্পর্কই নেই। মাধবদী পৌর জামাতের আমির আমিনুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। বিষয় নজরে আনা হলে মাধবদী থানা জামাতের আমির জাফরুল্লাহ খান বলেন, আজ সকাল থেকেই গাজার ঘটনা, এগুলো উদ্ভট কথা। যাই হোক দর্শক, এই ব্যাংকের শাখা ব্যবস্থাপকের ভিডিও বার্তার মাধ্যমে এই প্রথম আলোর এই রিপোর্ট মিথ্যা প্রমাণিত হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির খেলাধুলা রীতিমতো জমে উঠেছে। স্পষ্টতই একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে জামায়াত ইসলামী সমন্বয়ক কিছু ইসলামিক দল এবং পশ্চিমা বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন। তার সঙ্গে সাম্প্রতিককালে যুক্ত হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের পেছনে চায়না, এটি একটি বলয়। দ্বিতীয় আরেকটি গ্রুপ, সেটি হলো বিএনপি এবং তার সহযোগী অন্যান্য রাজনৈতিক দল। কার্যত বিএনপির যারা রাজপথে আছেন নেতাকর্মী এবং জনপ্রিয়তা, এটাই তাদের শক্তির মূল ভিত্তি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক কানেকশন রয়েছেন, তার সঙ্গে আন্তর্জাতিক মানের কিছু বুদ্ধিজীবী সহযোগী রয়েছেন দেশে এবং দেশের বাইরে। ঠিক ওইরকমভাবে বিএনপির কেউ নেই। বিএনপির লোক বলতে মির্জা আব্বাস, বিএনপির লোক বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির লোক বলতে জনাব তারেক রহমান, মানে আমরা যাদেরকে দেখি এর বাইরে অদৃশ্য কোনো শক্তি বিএনপিকে সাহায্য করার মতো এই মুহূর্তে নেই। আর আরেকটি পক্ষ, সেটা হলো আওয়ামী লীগ। তো মূলত আসলে এই মুহূর্তে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের সঙ্গে কোনো রাজনৈতিক খেলাধুলা হচ্ছে না। এখানে একেবারে নির্মম বাস্তবতা হলো যে বাংলাদেশের মধ্যে একচেটিয়াভাবে খেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তিনি যদি এই মুহূর্তে কাউকে হুমকি হিসেবে মনে করেন, তার প্রতিপক্ষ হিসেবে মনে করেন, সেটা অবশ্যই বিএনপি নয়, অন্য কেউ নয়, সেটি কেবলই মাত্র শেখ হাসিনা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে যেভাবে দেশি এবং বিদেশি সাহায্যকারী রয়েছে, তদ্রূপ শেখ হাসিনার হাতেও দেশি বিদেশি অনেক শক্তি রয়েছে। দেশের মধ্যে আওয়ামী লীগের 6 কোটি কর্মী সমর্থক এবং তারা প্রায় সবাই সচ্ছল। রাজনীতিতে গত 15 বছর ধরে তারা যে সাহস দেখিয়েছে, শক্তি দেখিয়েছে, যে কৌশল দেখিয়েছে, ফলে আওয়ামী লীগ যদি এখনও কোথাও দাঁড়িয়ে যায় বা জয় বাংলা বলে কোথাও এগিয়ে আসে, এটা সঙ্গত কারণে তাদের যারা প্রতিপক্ষ তাদের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করবে এবং আওয়ামী লীগের যারা পক্ষের লোক এই মুহূর্তে ডক্টর ইউনূসের
মধ্যে লুকিয়ে আছেন, বিএনপির মধ্যে লুকিয়ে আছেন, তারা তাদের খোলস পাল্টে আবার জয় বাংলার সঙ্গে একত্র হবে। এটা হলো দেশের মধ্যে আওয়ামী লীগের শক্তিমত্তা। অন্যদিকে দেশের বাইরে গিয়ে শেখ হাসিনা এই মুহূর্তে যে দিল্লিতে রয়েছেন বা ইন্ডিয়াতে রয়েছেন, ভারতে রয়েছেন, সেখানে তিনি তার সকল প্রিয়জন এবং সাহায্যকারী তাদেরকে নিরাপদে তিনি সেখানে নিয়ে গেছেন, অথবা তারা সবাই নিরাপদে সেখানে পৌঁছে গেছেন। সকল মেম্বার অফ পার্লামেন্ট, বেশিরভাগ সকল মন্ত্রিপরিষদের সদস্য, তার পরিবারের আত্মীয় এবং স্বজন যারা রয়েছেন তারা, এবং ভারতের বাইরে ব্যাংককে একটা গ্রুপ রয়েছেন, সিঙ্গাপুরে একটা গ্রুপ আছেন, ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনে একটা বিশাল গ্রুপ রয়েছেন, অন্যান্য দেশগুলোতে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে একটি গ্রুপ আছে, আমেরিকাতে তো আছেই, এমনকি দুবাই, কাতার, তারপর ব্রুনাই, সৌদি আরবিয়া, এখানেও আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। এবং অবাক করার ব্যাপার হলো যে এদের মধ্যে অনেক ধনী, যাদের নাম আমরা ইতিমধ্যে পেপার পত্রিকায় এসে গেছে, কাজে আমি যদি তাদের নাম বলি এটি বদনাম হবে না। যেমন ধরুন ভারতের আদানি, তারপর এস আলম গ্রুপ, এরপরে ধরুন বসুন্ধরা গ্রুপ, এরপরে আল হারমাইন গ্রুপ, এইরকম অন্তত 100টি নাম করা শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী গ্রুপ, হামিম গ্রুপ আছে, একে আজাদ সাহেবের হামিম গ্রুপ আছে, যারা পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিবর্তিত বাংলাদেশে নিজেদেরকে তারা এস্টাবলিশ করে ফেলেছেন। তো তারা নিজেদেরকে এস্টাবলিশ করে ফেলেছেন, এই গেল এক। 2 নম্বর হলো তারা সমন্বয়কদের সঙ্গে, ইউনূস সরকারের সঙ্গে, বিএনপির সঙ্গে এবং তলে তলে আওয়ামী লীগের সঙ্গে সমান তালে সম্পর্ক বজায় রেখে নিজেদের কর্মকাণ্ড চালিয়েছেন বা চালিয়ে যাচ্ছেন। তো এটি আওয়ামী লীগের একটা বিরাট বিজয় এবং সফলতা। 3 নম্বর হলো যে আওয়ামী লীগের যে সকল আমলা কামলা, তাদের 99% আমলা কামলা তারা পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়েছেন। তাদের মনের মধ্যে জয় বাংলা, কিন্তু চোখে মুখে এখন হয়তো বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তকবীর জিন্দাবাদ, ডক্টর ইউনূস জিন্দাবাদ, এই জিনিসগুলোকে তারা সমন্বয় করে ফেলেছেন এবং ধাক্কা কাটিয়ে উঠে তারা কি করবেন বা না করবেন সেটা একমাত্র উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আমলা কামলাদের পরে যদি বিদেশি শক্তি ধরেন, তো সেক্ষেত্রে চীন, এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না। ভারত একেবারে আওয়ামী লীগের পক্ষে, যাকে বলা হয় কোমরে গামছা বেঁধে যেভাবে নেমেছে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক নেতাকে আশ্রয় দিয়ে তার পক্ষে এভাবে ভারত কখনো সমর্থন জানায়নি, এবং সেই একক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য অভিমান করে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি তারা কখনো ঘটায়নি, যেটি শেখ হাসিনাকে নিয়ে ঘটাচ্ছে। এটি ভীষণ রকম বাংলাদেশের জন্য অ্যালার্মিং। এর কারণ হলো আমাদের চারিদিকে যে বলয় রয়েছে, সীমান্ত রয়েছে, সেখানে এই ভারতের যে কর্তৃত্ব, এই কর্তৃত্ব কেউ অস্বীকার করতে পারবে না, এবং ভারতের এই কর্তৃত্ব মোকাবেলা করার অবস্থা আমাদের অন্য কোনো বন্ধু রাষ্ট্রের আদৌ নেই। ভারতের সাথে যে সকল রাষ্ট্রের বন্ধুত্ব রয়েছে, যেমন ধরুন আমেরিকা, যেমন ধরুন রাশিয়া, তারা সবাই শেখ হাসিনার বন্ধু হবেন এবং পক্ষে আছেন। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি খেলতে হয়, রাজনীতির খেলা খেলতে হয়, তাহলে তাকে শেখ হাসিনার সঙ্গে খেলতে হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে খেলতে হচ্ছে, এবং এই বিপদ এবং বিপত্তি মাথায় রেখেই কিন্তু তিনি এগোচ্ছেন। এটা হলো রূঢ় বাস্তবতা। এখন বাস্তবতা হলো যে এই রূঢ় বাস্তবতার প্রেক্ষিতে যে খেলা, রাজনীতির খেলা, সেই খেলায় আমরা যেটা দেখছি, জামাতের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, বিএনপির সঙ্গে অঙ্গ সংগঠনের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, তারপর
সমন্বয়কদের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে, আসলে এগুলো সবই ধোয়া ধোয়া ধোয়া। পর্দার আড়ালে মূলত যে জিনিসটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ চেষ্টা করছে জামাতের সঙ্গে, বিএনপির সঙ্গে, এমনকি ছাত্রদের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য, অথবা অ্যাটলিস্ট তাদেরকে নিউট্রাল করার জন্য। এবং এই জন্য আপনি দেখবেন যে এই যে যাদের বিরুদ্ধে টাকা পয়সা লেনদেনের অভিযোগ আসছে, এ প্রায় সবই বিএনপি মাইন্ডেড নয়, আওয়ামী লীগ মাইন্ডেড, যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসায়ী গ্রুপ, তারাই টাকা দিচ্ছে। এমনকি যে সকল গোপন সংস্থা থেকে টাকা পাওয়ার অভিযোগ আসছে, সে সকল গোপন সংস্থার যে টাকা, এটা যে আওয়ামী লীগ থেকে আসছে না, এই কথা কিন্তু বলা যাচ্ছে না। আবার এই সকল কথা মুহূর্তের মধ্যে, অতি গোপনীয় কথা, এটি কয়দিন পরে আবার প্রকাশিত হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা টাকা দিচ্ছে, তারা, যাদেরকে টাকা দেওয়া হচ্ছে, তাদেরকে ব্ল্যাকলিস্টেড করার জন্য আবার এই জিনিসগুলো প্রকাশ করে দিচ্ছে। কাজে এখানে আওয়ামী লীগ খেলছে। তো আওয়ামী লীগ যে খেলছে, সেই খেলার ক্ষেত্রে আমরা যা দেখছি সেটা সত্য নয়, কিন্তু এর বাইরে আরও অনেক কিছু এখানে ঘটে চলেছে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার আগামী দিনে রাজনীতির পুনর্বাসন, তার রাজনীতির আক্রমণ, তার রাজনীতির কৌশল এবং রাজনীতির প্রত্যাবর্তন, এটিকে মাথায় রেখে কিন্তু তাকে এগোতে হচ্ছে, এবং দেয়ার ইজ নো ওয়ে, এর বাইরে তার কোনো বিকল্প পন্থা নেই, ব্যবস্থা নেই। পুরো পরিস্থিতি এমন অবস্থায় চলে গেছে যে যদি ইলেকশন হয়, সেখানে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, আর ইলেকশন যদি নাও হয় তবু আওয়ামী লীগ ফ্যাক্টর, এবং যা কিছুই করা হচ্ছে সব কিছু আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। আওয়ামী লীগের যদি ইলেকশনে অংশগ্রহণ করতে দেন, তা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। আওয়ামী লীগের একটা গালি দেন, তা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো কথা না বলেন, তাও আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। মানে কোনো অবস্থাতেই যে যুদ্ধটা বা খেলাটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস বিএনপির মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না। এটা বারবার ঘুরে ঘুরে দিল্লিতে যাচ্ছে, ঘুরে ঘুরে মোদির দিকে চলে যাচ্ছে। এখন এই যে যুদ্ধ, এই যুদ্ধে কে জয় লাভ করবে? এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতটুকু জানি, তিনি হিজ এ ফাইটার, এতে কোনো সন্দেহ নেই। তার জীবনে তিনি আজ যত দূরে এসেছেন, কৌশল করে এসেছেন, পরিশ্রম করে এসেছেন, তারপর বুদ্ধিমত্তা খাটিয়ে এসেছেন। তার জীবনের অনেক পরাজয় আছে, অনেক বেদনা আছে, কিন্তু তারপর তিনি বিজয়ী, এটি সত্য। আবার শেখ হাসিনার ক্ষেত্রে এটি আরও নির্মম। অর্থাৎ তিনি একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, জল্লাদের তলোয়ারের নিচে দাঁড়িয়ে তিনি অট্ট হাসি দিয়েছেন। তারপরে সেখান থেকে বের হয়ে এসে তিনি বিজয়ের মাল্য ধারণ করেছেন। আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা চিন্তা করেন, কিংবা এইবার যে তার যে দিল্লি যাওয়া, এই ঘটনা চিন্তা করেন, তারপরে তার বাড়িতে 32 নম্বরে যে আক্রমণ হয়েছে সেটা চিন্তা করেন। সব মিলিয়ে তার পুরো জীবনটাই হলো তিনি তলোয়ারের ফলার উপরে দাঁড়িয়েছেন, অথবা তলোয়ার সবসময় তার ঘাড়ের উপরে ছিল, হলকমের উপরে ছিল। এবং এইগুলো করেই তিনি একবার নয়, দুইবার নয়, বহুবার, সে 75-এর 15 আগস্ট থেকে আজ অবধি, আরও আগে, ইভেন 1971 সালে তার জীবন হুমকির মধ্যে ছিল। তো এই জিনিসগুলো, অর্থাৎ বিরূপ একটা পরিস্থিতি মোকাবেলা করতে 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 তিনি এখন বলতে গেলে একটা লৌহ মানবী নয়, প্ল্যাটিনাম মানবী হয়ে গেছেন, তাও না, হীরক মানবী হয়ে গেছেন। তার সবচেয়ে শক্ত মনের একজন মানবী হয়ে গেছেন। তাকে কাটার জন্য, ধ্বংস করার জন্য আরেকটি হীরক লাগবে। আপনি অন্য কোনো কিছু দিয়ে, লোহা দিয়ে বা অন্য কোনো ইস্পাত দিয়ে আপনি তাকে কাটতে পারবেন না। এর কারণ হলো তার ঘনত্ব, তার জীবনের যে ঘনত্ব কোন পর্যায়ে পৌঁছে গেছে একমাত্র সেই বুঝতে পারবে। আমি নিজে অবাক হয়ে যাই যে তিনি এখন যে অবস্থাতে দিল্লিতে রয়েছেন, আমি যদি হতাম, আমি তো কথাই বলতে পারতাম না। প্রথমত আমি লজ্জা পেতাম, আমার শরম লাগতো, তারপর আমার অনুতাপ হতো, এরপর আমি অভিমানী হতাম, আমি কষ্ট পেতাম, আমি কান্নাকাটি করতাম, তারপরে শেষে আমি ঘুমের ট্যাবলেট খেতাম, এবং আমার কণ্ঠের মধ্যে কোনো যাকে বলা হয়
দৃঢ়তা থাকতো না। কিন্তু শেখ হাসিনাকে আমরা কি দেখছি, দিন যত যাচ্ছে তিনি তত পরিশীলিত হচ্ছেন, তিনি তত জেদি হচ্ছেন, তার কথা তত ইস্পাতের মতো ধারালো হয়ে যাচ্ছে এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সাজিয়ে গুছিয়ে কথা বলা শিখে গেছেন। আগে যেভাবে সুদখোর, রাজাকারের বাচ্চা ইত্যাদি বলে যে গালাগাল দিতেন, সেই গালাগালগুলো তিনি এখন আর দিচ্ছেন না। তিনি যে সাম্প্রতিক অডিও ফুটেজে যে সকল তার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, তিনি খুব ধীর স্থিরভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করার জন্য, তার সরকারকে দায়ী করার জন্য এবং তার নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য যে ভাষা ব্যবহার করছেন, এটি তার মুখে আমি জিন্দিগিতে কখনো শুনিনি। শেখ হাসিনা মিন্স ধরো, মারো, কাটো, ওর পাঞ্জাবি খুলো, ওকে জুতো মারো, ওকে গুম করো, তারপরে শেষে ওকে একটু ট্রিটমেন্ট দিয়ে দাও, ওর বাড়িঘর ভেঙে ফেলো। এই হলো ওনার একটা মারদাঙ্গা টাইপের অবস্থা। ঠিক সেই মারদাঙ্গা যে তার অবস্থা, অর্থাৎ তার হস্তপদ এবং মুখমণ্ডল একসঙ্গে যে কাজ করে, সেই কাজ করা থেকে তিনি এখন ইন্টেলেকচুয়াল যে জায়গাটা, বুদ্ধিবৃত্তিক যে জায়গাটা, পরিচর্যা, এই জায়গাটাতে তিনি চলে এসেছেন এবং সম্ভবত দিল্লির যে নিঃসঙ্গতা বা সেখানে তার কাজকর্মের যে চাপ সেটা কম থাকার কারণে তিনি চিন্তা করার সুযোগ পাচ্ছেন, গবেষণা করার সুযোগ পাচ্ছেন এবং সেই গবেষণা করার কারণেই তার বক্তব্য এবং তার উপস্থাপনার মধ্যে বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তো ফলে সামনের দিনে খেলা কিন্তু জমে উঠবে, ভীষণ রকম জমে উঠবে এবং ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন যে তিনি সাধারণ কোনো খেলোয়াড় নয়, সারা দুনিয়া তিনি খেলে এসেছেন। তার এই বক্তব্যটি শেখ হাসিনার জন্য প্রযোজ্য, নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য, রাশিয়ার জন্য প্রযোজ্য, এমনকি ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রযোজ্য। এবং আমরা এই অল্প সময়ের মধ্যে যা কিছু দেখেছি যে তিনি সহজে ছাড়ার পাত্র নন। আবার অন্যদিকে যে হীরক মানবী শেখ হাসিনা, তিনিও ছাড়ার পাত্র নন, তিনি একেবারে মরে যাবেন, কবরে যাবেন। আজরাইল যখন তার একেবারে যান কবাজ করতে আসবেন, তখন যদি তার সুযোগ থাকে, তখনই তিনি বলবেন যে আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু নসিহত করে নেই। তো এইরকম একটা জমজমাট যে রাজনৈতিক খেলা, রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক প্রতিযোগিতা, যার কবলে আমরা পড়তে যাচ্ছি এবং এই কবলে পড়ে আমাদের কী দশা হয়, কি হাল হয়, কি বেহাল হয়, সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছিলেন সোশ্যাল মিডিয়া সহ আজকের যে ভিডিওটি দেখলেন ব্যারিস্টার তুরিন আফরোজকে নিয়ে, এই বিষয়টা মানে তিনি যে গ্রেপ্তার হয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।